আমি আজকে আবার চলে এলাম গোয়ার পার্ট 3 ভিডিও নিয়ে। আমার সঙ্গে পুরো ভিডিওটাতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের ট্রিপ হচ্ছে সাউথ গোয়া ট্রিপ, যদিও এই ট্রিপের মধ্যে দুধসাগর ওয়াটারফল ইনক্লুডেড নয়। আমরা কেন দুধসাগর ওয়াটারফলে যাচ্ছি না সেটা বলার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু গোলমাল সিনেমা শুটিং হয়েছিল। আর এই যে রাস্তার দুপাশের বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই হেরিটেজ বিল্ডিং, পর্তুগিজ আমলের বিল্ডিং। এগুলোকে কিন্তু এখনো রেখে দেওয়া হয়েছে, ডেমোলিশ করা হয়নি। এবারে বলি আমরা কেন দুধসাগর ওয়াটারফলে যাচ্ছি না। তার কারণ হচ্ছে, আমি আগে যেহেতু গোয়াতে এসেছি, তাই আমি আগেই দুধসাগর ওয়াটারফল থেকে ঘুরে এসেছি অনেকটা দূরে, তাই আর এবার গেলাম না। আপনারা যারা প্রথমবার গোয়া আসছেন তারা অবশ্যই দুধসাগর ওয়াটারফলে যাবেন, জায়গাটা খুবই সুন্দর। আপনারা জিটিডিসির অফিস বা বাইরে অনেক দোকান আছে, তাদের কাছে থেকে আপনাদের ট্যুর প্ল্যানটা করতে পারেন। আমরা চলে এলাম কোকো বিচে। খুবই সুন্দর একটা বিচ, এটা ব্ল্যাক স্যান্ড বিচ। আমাদের ড্রাইভার দাদার ইনফরমেশন অনুযায়ী এখানে প্রচুর কোকোনাট গাছ আছে, তাই এই বিচের নাম কোকো বিচ। এখান থেকে আমরা বোটে করে ডলফিন, লাইট হাউস, সেন্ট্রাল জেল, মিলিয়ানারি প্যালেস দেখব। তার জন্য আমাদের টিকিট নিল পার পার্সন 350 টাকা। আপনারা যারা গোয়া আসছেন, আপনারা অবশ্যই আপনাদের ট্যুরের মধ্যে এই কোকো বিচ ট্যুরটা রাখবেন, কারণ এখান থেকে ডলফিন খুব ভালোভাবে দেখা যায়। সমুদ্র সৈকতের চারপাশে সৌন্দর্যকে পিছনে রেখে আমরা সমুদ্রের জল ছিঁড়ে এগিয়ে চললাম আমাদের সাইট সিনগুলো দেখতে। আমাদের বোটে সহযাত্রীরা মিলে গান গাইছিল, যা অসাধারণ একটা সুন্দর পরিবেশের সৃষ্টি
ডলফিনগুলো এত অল্প সময়ের জন্য জলের ওপর আসছিল যে ক্যামেরাবন্দি করা খুবই মুশকিল হয়ে পড়ছিল। তার উপরে একবার এদিকে দেখা দেয় তো আর একবার ওদিকে দেখা দেয়, তাই যতটা সম্ভব আপনাদের ক্যামেরাবন্দি করে দেখানোর চেষ্টা করেছি। ডলফিন দেখিয়ে আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে চললো বাকি সাইট সিনগুলো দেখাতে। এর মাঝখানে আমরা উপভোগ করলাম আমাদের বোট রাইডিং আর অপূর্ব সামুদ্রিক শোভা। এই সামুদ্রিক শোভাকে কিন্তু কোনো ভাষাতে প্রকাশ করা যাবে না। এরপরে আমরা বোট থেকেই দেখলাম অ্যাগোডা ফোর্ট, সেন্ট্রাল জেল, লাইট হাউস, মিলিয়নারি প্যালেস। এরপরে আমরা যাব দোনাপাওলা বিচ দেখতে। এই দোনাপাওলা বিচের আবার একটা ইতিহাস আছে। এই দোনাপাওলা বিচের ইতিহাসটা আমি একটু পরে বলছি, ততক্ষণ আমার ভিডিওটা একটু দেখতে থাকুন। পৌঁছে গেলাম দোনাপাওলা বিচে। এই বিচে অ্যাডাল্টদের জন্য এন্ট্রি ফি পার হেড 50 টাকা আর মাইনরদের জন্য এন্ট্রি ফি পার হেড 25 টাকা। আর গোয়ার যারা স্থায়ী বাসিন্দা তাদের এন্ট্রি পুরো ফ্রি। গোয়ার যে সুন্দর সি বিচগুলো আছে তার মধ্যে দোনাপাওলা হলো একটি অন্যতম সি বিচ। আর এখানের চারপাশে সুন্দর পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। দোনাপাওলা বিচ পাঞ্জিম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। এই বিচের যে ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেটা এই রকম। এই বিচটাকে প্রেমের নিদর্শন হিসাবে দেখা হয়। এটাকে আবার লাভার্স প্যারাডাইস নামেও জানা যায়। তখনকার গোয়ার ভাইসরয়ের মেয়ের নাম ছিল দোনাপাওলা ডেমিনিস। তার নাম অনুযায়ী এই বিচের নামকরণ দোনাপাওলা। এর পিছনে আবার একটা দুঃখজনক প্রেমের কাহিনী জড়িত আছে। মনে করা হয় দোনাপাওলা একটি স্থানীয় জেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তাদের এই সম্পর্কটাকে মেনে নেওয়া হয়নি। তাই তিনি এখানকার একটি পাথর থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেন। ওনার স্মরণে দোনাপাওলা বিচে একটা পুরুষ ও মহিলার মূর্তি বানানো হয়েছে।
গোয়ার সবচেয়ে পুরনো চার্চে বাসিলিকা বম জেসাস, এটা ওল্ড গোয়াতে। এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের 450 বছরের পবিত্র দেহ রাখা হয়েছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে ওনার দেহ এতটাই পবিত্র যে ওনার দেহে যদি এখনো সূঁচ ফোটানো হয় রক্ত বের হয় এবং ওনার নখগুলোও বড় হয়। চলুন আপনাদের একটু চার্চের ভেতরটা দেখানোর চেষ্টা করি। বাসিলিকা অফ বম জেসাস চার্চ, এটাকে ফ্রান্সিস জেভিয়ার চার্চও বলা হয়। এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা গোয়ার সবচেয়ে বিখ্যাত চার্চ কারণ এখানে ফাদার ফ্রান্সিসের মৃতদেহ রাখা আছে। 500 বছর আগে উনি ভারতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। ওনার কাজ যখন শেষ হয়ে যায় উনি তখন ফিরে যাচ্ছিলেন। রাস্তায় ওনার মৃত্যু হয়। মারা যাওয়ার পর ওনার দেহ কবরস্থ করা হয়, কিন্তু 2 মাস পরে ঠিক করা হয় ওনার অস্থি নিয়ে গোয়ায় আসা হবে। কিন্তু যখন কবর পুনরায় খোঁড়া হয় ওনার হাড় নেওয়ার জন্য, দেখা গেল মাটির নিচে 2 মাস থাকার পরেও ওনার দেহ পচে যায়নি বা গলে যায়নি, একদম অক্ষত অবস্থায় রয়েছে। তারপরে মালয়েশিয়া হয়ে ওনার দেহ ভারতে আনা হয় এবং ঠিক করা হয় ওনার পবিত্র দেহকে কবরস্থ করা হবে না, চার্চেই রাখা হবে। আমি আপনাদের দেখাবো ওনার পবিত্র দেহ। এটা সেন্ট ফ্রান্সিসের কফিন। সেন্ট ফ্রান্সিসের দেহকে প্রত্যেক 10 বছরে 45 দিনের জন্য নিচে নামিয়ে রাখা হয় পর্যটকদের জন্য। লাস্ট বার করা হয়েছিল 2014-তে, এবার বার করা হবে এই বছর মানে 2024-এর ডিসেম্বরে। গোয়ার আরেকটি জনপ্রিয় চার্চ হলো ক্যাথিড্রাল চার্চ। এটাও ওল্ড গোয়াতে বাসিলিকা অফ বম জেসাসের একদম অপোজিট সাইডে হলো এই চার্চটা। এই চার্চটাও আপনাদের ঘুরে দেখাবো। পর্তুগিজরা যখন আমাদের ভারতে রাজত্ব করতে এসেছিল তখন পর্তুগিজরাই গোয়াতে এই চার্চটা বানিয়েছিল। এই চার্চটা সেন্ট ক্যাথেরিন আলেকজান্দ্রিয়াকে উৎসর্গ করে বানানো হয়েছিল। এটা বর্তমানে একটা জনপ্রিয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ঢোকার একটা প্রধান নিয়ম হচ্ছে আমাদের এমন পোশাক পরে আসতে হবে যাতে আমাদের হাঁটু ও কাঁধ ঢাকা থাকে। এই চার্চে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোয়ার মাঙ্গেসি টেম্পল। প্রথমে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দেখা যাবে এখানে অনেক জুতোর স্ট্যান্ড করা আছে। জুতো খুলে আমরা মন্দিরে প্রবেশ করলাম। গোয়ার যে শিব মন্দিরগুলো আছে তাদের মধ্যে এই মাঙ্গেসি টেম্পল অন্যতম বৃহৎ ও জনপ্রিয় একটি টেম্পল। এই মন্দিরের সামনে না বিশাল বড় একটা উঠান রয়েছে। এই উঠানে একটি 7 তলা উঁচু দ্বীপমালা আছে। এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়।
এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরে শান্ত ও সুন্দর পরিবেশকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এরপরে আমরা গেলাম মান্ডবী নদীর ওপর সানসেট রিভার ক্রুজে। এখানে আমরা উপভোগ করলাম সূর্যাস্তের অপরূপ শোভা এবং সেই সঙ্গে গোয়ার লোকাল ট্র্যাডিশনাল ডান্সও দেখলাম। এখানে এর সাথে সাথে ডিজে মিউজিকও চলে, যার সাথে আপনারা সুরও মেলাতে পারেন, নাচতেও পারেন। সারাদিনে ঘোরাঘুরির ক্লান্তির পরে এই বোটে বসে একটু রিল্যাক্স করতে ভালোই লাগে। এই বোটে যাওয়ার সময় বেশ কয়েকটি ভাসমান ক্যাসিনোও দেখলাম। এই মান্ডবী নদীর ওপর ভাসতে ভাসতে সন্ধ্যার পাঞ্জিম শহর, সূর্যাস্ত, সন্ধ্যার চাঁদ ও তারার আলো, এসবই আমাদেরকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে যায়। গোয়ায় গিয়ে সবাইরই অন্তত পক্ষে একবার হলেও এই অনুভবে গা ভাসিয়ে দেওয়া উচিত। এখনকার মতো এই পর্যন্ত। আপনাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে আমার গোয়া ট্রিপের লাস্ট ভিডিওতে।